কি করতে চাস তুই? এখনই কাজী অফিসে যাব, বিয়ে করে তারপর বাসায় যাব। এরপর প্রথমে একটা ঝড় আসবে, কিছুক্ষণ পরে সব ঠান্ডা হয়ে যাবে। সৌমি মাথায় হাত দিয়ে বসে পড়ল। পরিবারের অনুপস্থিতিতে এভাবে বিয়ে করতে হবে সে ভয়ঙ্কর দুঃস্বপ্ন কোনোদিনও ভাবেনি। সাইমন, আমাদের অন্তত বাড়িতে একবার জানানো উচিত। সাইমনেরও তখন রোগ চেপে গেছে। ওর প্রিয়তম মানুষকে ওর চোখের সামনে আরেকজন অন্য চোখে দেখবে, জীবনে কামনা করবে, এটাও সহ্য হয়নি। সে জেদি গলায় বলল, হয় তুই আজ এই মুহূর্তে আমাকে বিয়ে করবি, নয়তো আমাদের গল্পটা এই পর্যন্তই। কোনটা চাস? সাইমন ভয় পাচ্ছে। যে মিথ্যাটা বলেছে এর জন্য এমনিতেও প্রলয় নাচ্ছে। এখন মিথ্যাটা সত্যি না হলে যদি চিরতরে হারিয়ে ফেলার ভয় এত ভয়ঙ্কর কেন, এতটা অসহায় কেন মনে হয় নিজেকে। সৌমির চোখ থেকে নিঃশব্দে জলধারা নামছে। সেও তো সাইমনকে প্রবলভাবে যায়। কিন্তু মা, গতকাল রাতে মায়ের বলে একটা কথা মনে পড়ল। নিজের শান্তি তো হারিয়ে ফেলবি। তার মানে মা চান সে শান্তিতে থাকুক, মাকে সে ঝড় ঝাপটা থেকে রক্ষা করবে। এখন এই প্রলয়ে মোকাবেলা করা যাক। কিছুক্ষণ সময় নিয়ে সে বলল, চল। সাইমন পূর্ণ দৃষ্টিতে সৌমির দিকে তাকালো, এরপর আলতো করে ওর হাতটা ধরে বলল, তুই আর আমি একসাথে থাকলে দুজনের মনোবল একসাথে হবে, শক্তি পাবো। ঝড় ঝঞ্ঝট একসাথে মোকাবেলা করব। একা একা আছড়ে পড়ব, একজন আরেকজনের শক্তি হয়ে সবটা সামলাই। সৌমি এবার মনে কিছুটা জোর ফিরে পেল। একটা রিক্সা নিয়ে ওরা কাজী অফিসে এলো। সাইমনের কিছু বন্ধু বান্ধব এসেছে সাক্ষীর প্রয়োজন বলে। মাহিরটা থাকলে ভালো হতো, এই সময় এখানে ও নেই। সাইমন একবার বলল কথাটা। সিগনেচার করার সময় হাত দুটো প্রবলভাবে কাঁপছিল সৌমির। মনে হচ্ছে সবকিছু স্বপ্ন, ভ্রম। খানিক বাদেই বাস্তবতা এসে আছড়ে পড়বে, সে হারিয়ে ফেলবে ভালোবাসা। অবশেষে সাফায়েতকে বলা মিথ্যেটা সত্যি হয়ে গেল। সাইমনের মনে হলো এখন ওরা সত্যিকারের দম্পতি। প্রসাধনীহীন কালো রঙের ওড়নায় মাথায় কাপড় দিয়ে বসে থাকায় চির আরাধ্য মেয়েটা ওর স্ত্রী, একান্ত নিজের। কি অপার্থিব সুখ। কাজী অফিস থেকে বেরিয়ে এলো ওরা পরস্পরের কাছে নতুন পরিচয়ে নতুন বন্ধনে। আজকের বাতাসটাও কি যে মায়াময়। এরপর সামনে কি হবে দেখা যাবে। একসাথে বাকি পথের ঝড় ঝঞ্ঝায় আনন্দ উল্লাসে ওরা পরস্পরের সঙ্গী এখন। সৌমি অস্ফুট স্বরে বলল, আমার বিশ্বাস হচ্ছে না সাইমন, সব কেমন যেন গুলিয়ে যাচ্ছে। সাইমন ফিসফিস করে বলল, শুনছিস? পৃথিবী আমাদের স্বাগত জানাচ্ছে, নতুন জীবনের অভ্যর্থনা জানাচ্ছে। এটা সত্যি। এখন মাহির একটা মেলায় এসেছে, বাড়ির সবার জন্য এটা সেটা কিনলো। সবাই কি পছন্দ করে সে জানে। রিদিতার জন্য কি কিনবে ঠিক করতে পারছিল না। মেয়েটাকে এখনো তো সেভাবে জানা হয়নি। ওর স্বভাব চিন্তা ভাবনা সে বুঝতে পারে এখন, কিন্তু উপহার হিসেবে কি নেবে তাই বুঝতে পারছে না। অনেক ভেবেচিন্তে অবশেষে একটা কাজলের কৌটা, হরেক রঙের চুড়ি আর এক জোড়া কানের দুল নিল, একটা টিপের পাতাও নিল। সাজতে পছন্দ করে মেয়েটা, দেখেছে সে কয়েকদিন। এবারে দুদিন বড্ড বড় মনে হচ্ছিল। এবার বাড়ির সকলের সাথে আরও একজন ওর জন্য প্রতীক্ষায় আছে। কাজল চোখের মায়া মাহিরকে ভীষণ টানছে। মেলা থেকে বেরোবার মুখে একটা ছোট্ট বাচ্চাকে আলতা পড়তে দেখে একটা আলতাও নিল। পরে কিনা জানে না, কিন্তু নিতে ইচ্ছা করলো রিদিতার জন্যে। উপহার পেয়ে খুশি হবে মেয়েটা। সাবলীল ভঙ্গির হাসিটা মাহিরের ইদানিং বড্ড প্রিয় হয়ে গেছে। সাইমন সৌমি যখন সকলের অজ্ঞাতে কাজী অফিসে বিয়ে করে ফেলছে, সে একই সময় ওদের সম্পর্কে আর সৌমির বিয়ে বিষয়ক জটিলতা নিরসনে গুরুত্বপূর্ণ আলোচনা চলছে আনন্দবাড়িতে। সাইমন আর সৌমির বিষয়টা জেনে তাদের মাথায় হাত। খুনাক করেও আজ করতে পারেনি তারা। আগে জানলে এমন পরিস্থিতি তৈরি হবার আগে একটা ব্যবস্থা নেওয়া যেত, কিন্তু এখন তো সবকিছু ঘটে গেছে। মাহির যেহেতু নেই, মৃদুলার ডাক পড়ল আলোচনায়। ইফতেখার জিজ্ঞাসা করলেন, তোরা কিছু জানতি? কিছুটা আঁচ করতে পারতাম, কিন্তু নিশ্চিত ছিলাম না। যেদিন সৌমি আপুকে দেখতে এলো সেদিনই জেনেছি। শাহানার ইস্তিয়াক কোনো মন্তব্য করেননি। তারা সাইমনের বাবা মা, তাদের মতামতটা গুরুত্বপূর্ণ। তাই ইফতেখার দুজনকে উদ্দেশ্য করেই বললেন, বিষয়টা খুব জটিল হয়ে গেছে। ছেলে মেয়ে দুটো আমাদেরই। এটা ভুল বা বোকামি করে ফেলেছে। বিষয়টা খুব জটিল হয়ে গেছে। ছেলে মেয়ে দুটোই আমাদেরই। একটা ভুল বা বোকামি করে ফেলেছে, কিন্তু অভিভাবক হিসেবে আমরা তো হাত পা গুটিয়ে বসে থাকতে পারি না। আমাদের করণীয় কি বলে মনে হয়? সাইমন ফিরুক, সৌমির সাথেও কথা বলা দরকার। তাছাড়া ছায়ার শ্বশুর বাড়ির লোকজনের সাথেও বসে আলোচনা করি সবাই। শাহানার দিকে তাকালেন সবাই। পর্ব 40। আমিও তাই বলি, হুট করে কিছু না করে আলোচনা করে এরপর একটা সিদ্ধান্ত নেওয়া যাবে। আমি চাই আমার ছেলেটা সুখে থাক,
সৌমিও, তাছাড়া ছাওয়াও যাতে কোনো সমস্যায় না পড়তে হয় সেটাও তো দেখতে হবে। আজ তিনি ছেলের এমন দুর্দিনেও কেবল সন্তান স্নেহে অন্ধ হতে পারলেন না। ভেতরে ভেতরে কষ্ট হলেও তিনি সবার জন্য চিন্তা থেকে বিচ্যুত হতে পারলেন না। সেটাই ভালো। আগে পরিস্থিতি সামাল দিতে হবে মাথা ঠান্ডা রেখে। যেহেতু বিয়ের কথাবার্তা অনেক দূর গড়িয়েছে, আমরা তাদের সাথেও কথা বলি, আপত্তিটা জানাই, দেখি তারা কি পদক্ষেপ নেয়। এর মধ্যে বাসার টেলিফোন বেজে উঠল। মৃদুলা বলল, আমি দেখছি। দেখা গেল সাইমন কল করেছে। সাইমন ভাইয়া, তুমি কই? ভাগ্যিস তুই ধরলি মৃদু। শোন, আমি একটা দোকান থেকে টেলিফোন করেছি, তুই বেরোতে পারবি? কেন? তোমার কথা এমন লাগছে কেন? মনে হচ্ছে প্রচন্ড টেনশনে আছো। তোর নার্ভ শক্ত, এটা আমি জানি, আরও একটু শক্ত কর। ভনিতা না করে যা বলার বলো তো। আমরা বিয়ে করে ফেলেছি। কি? কখন? কিভাবে? পিলে চমকানো খবরটা শুনে শব্দটা ছিটকে বেরিয়ে এলো মৃদুলার মুখ দিয়ে। এরপর দ্রুতই নিজেকে সামলে নিল। চারিপাশ তাকে পর্যবেক্ষণ করতে চেষ্টা করলো, আশেপাশে কেউ আছে কিনা। ভাগ্যিস পারিবারিক বৈঠক বসেছে ইশতিয়াক আর শাহানার ঘরে। ফাইজলামো করছো? তোর মনে হয় এত সিরিয়াস বিষয় নিয়ে আমি ফাইজলামো করব? সৌমিও সাথে আছে। তুমি জানো তোমরা কি ভয়ঙ্কর কাণ্ড করেছো? জানি বলেই তো তোর সাহায্য চাইছি। মাহির ফিরেছে? না। কি সাহায্য? বাসায় সবাই একটা ধাক্কা খাবে, তুই সেটা ম্যানেজ করবি। তুই আয়, আমরা প্ল্যান করি। কোথায় আছো তোমরা? সাইমন নিজের অবস্থান বলল। আসছি। একটু আগের আলোচনা শুনে মনে হচ্ছিল একটা সুন্দর সমাধান হবে, কিন্তু এখন আবার সব এলোমেলো হয়ে যাচ্ছে। যত সহজভাবে তারা সমাধানের পথ খুঁজছিল, এই বিয়ে করে ফেলাটা তারা কি এতটা সহজভাবে গ্রহণ করতে পারবে? মৃদুলার মনে হলো দল ভারী করা প্রয়োজন। মাহির যেহেতু ফেরেনি এখনো, তাই সে রিদিতার কাছে গেল। ভাবি, তুমি একটু চলো তো আমার সাথে। কোথায়? কোনো প্রতিক্রিয়া না দেখে যদি শুনতে পারো তাহলে এখানেই বলছি, নইলে বাইরে বেরিয়ে। আমি সহজে প্রতিক্রিয়া দেখাই না, তুমি বলো তো মৃদু আপা। কৌতূহলী গলায় বলল রিদিতা। সাইমন ভাই আর সৌমি আপু বিয়ে করে ফেলেছে। রিদিতাও চমকে গেল, তবে খুশি হলো। সত্যি? এটাই তো ভালো হলো। ভাবি, ভালো হলেও সিচুয়েশন এখন অনুকূলে না। তুমি রেডি হও, আমি কিছু একটা বলে আসি। বেরোবার সময় সিমিও পিছু নিচ্ছিল। মৃদুলা ধমক দিয়ে থামিয়ে দিয়েছে। এরা বারবার জিজ্ঞাসা করছিল কি হয়েছে। এখন এদের জানাতে গেলে পুরো বাড়ি রাষ্ট্র হয়ে যাবে কথাটা। মাহিরের বাস ছিল ভোর 5টায়। নিজের শহরে এসে নামলেও 11:30টার দিকে। ওদের নতুন প্রজেক্টের জন্য স্পন্সর চূড়ান্ত হয়েছে। বাল্যবিবাহ নিয়ে মানুষকে সচেতন করার জন্য কাজ শুরু করবে ওদের এনজিও। কিছু ক্যাম্পেইন করবে, তার প্ল্যান করতে হবে। সাফায়েত গিয়ে পরিবারকে জানিয়েছে সৌমি বিবাহিত। তারা ওর চাচাদের টেলিফোন করে হম্বিতম্বি করলেন। আগে কেন এসব জানানো হয়নি? কেন বিবাহিত মেয়ে বিয়েতে রাজি হবে? তারা অনেক দূর এগিয়ে গিয়েছিলেন, আত্মীয় স্বজনদের সাথেও আলোচনা করেছেন। এখন তাদের ইমেজ যে নষ্ট হলো, তার দায় তারা সৌমির পুরো পরিবারের উপর চাপালো। চাচারা ভীষণ ক্ষিপ্ত হলেন ছায়া সৌমির উপরে। এমন অপদস্থ তাদের কখনো হতে হয়নি। মৃদু আসছে। হ্যাঁ, আমার হাত পা কাঁপছে সাইমন। তুই তো এমন ভীতু না, আজ এমন করছিস কেন? তুই তো সাহসের ঝুড়ি নিয়ে ঘুরছিস একেবারে। এত সাহস তাহলে মৃদুকে কেন আসতে বললি? ঝগড়া কেন করছিস? পৃথিবীতে বিয়ের দিন কেউ ঝগড়া করেছে? পৃথিবীর সব বিবাহিত মানুষকে জিজ্ঞাসা করে করে তো আর জরিপ করিনি, জানবো কি করে? এইটুকু বলে সন্ধিহান দৃষ্টিতে সাইমনের দিকে তাকিয়ে সৌমি বলল, বাই এনি চান্স তুই কি আমাকে পৃথিবীর সবচেয়ে ঝগড়াটে মেয়ে বলতে চাইছিস? বলতে চাইছি কি তুই সেটাই। তাহলে এই ঝগড়াটে মেয়েকে বিয়ে করলি কেন? ওই ভদ্রলোককেই বিয়ে করে ফেলতাম। রাগ আর অভিমানে কথাটা বলল সৌমি। কি আর করব, আমি তো পৃথিবীর সবচেয়ে মেয়েকেই ভালোবেসে ফেলেছি, উপায় ছিল না এছাড়া। সৌমির রাগ পড়ে গেল। মৃদু হেসে বলল, এই ভালোবাসার পরীক্ষা দিতে হবে কিন্তু সারা জীবন ধরে। জেনে শুনে বিষ পান করেছি, মাসুল তো দিতেই হবে। সৌমি আবারও তেতে উঠছিল, কিন্তু তার আগেই সাইমন বলল, বিষটাও কখনো কখনো যে মধু হয়ে যায়, এটা আগে জানা ছিল না। এবার সৌমি হেসে ফেলল, স্নিগ্ধ নির্মল হাসি। এই কয়দিন যা হারিয়ে গিয়েছিল ওর জীবন থেকে, সাইমন মোহবিষ্ট হয়ে সে নির্বেজাল প্রাণবন্ত হাসি মুখের দিকে তাকিয়ে রইল। হঠাৎ পাশে গলা খাকারির শব্দে সচকিত হয়ে ঘাড় ঘুরিয়ে তাকিয়ে দেখল মৃদুলা আর রিদিতা দাঁড়িয়ে রয়েছে। তোমাদের প্রেম পরে করো, আগে কি ঝামেলা করছো? কিভাবে হলো সব বলো আমাদের। মৃদুলা তাড়া দিল। রিদিতা পাশ থেকে বলল, নতুন জীবনের শুভেচ্ছা সাইমন ভাইয়া, সৌমি আপু। সৌমি সলজ্জ হেসে বলল, থ্যাংক ইউ হাবি।
দেখ মৃদু, দেখ বিয়ে করলাম, তুই আমাদের কংগ্রাচুলেট না করে নিরামিষ মার্কা কথা বলছিস। ভাবির কাছ থেকে শেখ। আগে ভাবি ডাক শুনলে রাগ হতো, অস্বস্তি হতো। এখন খারাপ লাগছে না একেবারে, কেন যেন ভালোই লাগছে। শোনো, তোমাদের যদি কখনো ইচ্ছে হয় সারাদিন এভাবে বাইরে থাকবে, পথে পথে ঘুরে যাযাবর হয়ে রাস্তাঘাটে ঘুমাবে, তাহলে এসব খেজুরে আলাপ করো, আমরা যাই। যদি বাড়িতে ফিরতে চাও বলো কি করবে, সময় কিন্তু নেই। ওরা সকালের সমস্ত কথা খুলে বলল। মৃদুলাও বাড়িতে হওয়া বৈঠকের সিদ্ধান্ত সম্পর্কে অবহিত করলো ওদের। বিয়ের পরে রাতুলকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে, সব আলোচনায় ওর না থাকাই ভালো। রিদিতা সবার আগে বলল, দেখুন ভাইয়া, যা হবার হয়েই গেছে, এখন তো বাড়িতে জানাতেই হবে, তাই না? আমার মনে হয় এখন বাড়ি গিয়ে সব জানানো উচিত। এটা ছাড়া আর কোনো উপায় নেই, সবাই ক্ষিপ্ত হবে জানি, কিন্তু এখন তো আর কিছু করার নেই। আমার খুব টেনশন হচ্ছে। এখন আর টেনশন করো না তো, তাহলে শুধু শুধু চিন্তা বাড়বে। পরিস্থিতি কিছুটা সহজ করতে টেনশন চিন্তা বিষয়ক কৌতুক করলো সে। সবাই একসাথে রওনা দিল গন্তব্য আনন্দবাড়ি। ওদিকে সৌমির চাচাদের টেলিফোন করলেন আরমান, একসাথে বসে একটা আলোচনা করার প্রস্তাব দেবার জন্য। তারা কখন কোথায় বসতে চান এসব নিয়ে কথা বলার জন্য। কিন্তু তারা অত্যন্ত রূঢ়ভাবে আরমানের সাথে কথা বললেন। জানালেন সাইমন আর সৌমি আগে থেকেই বিবাহিত। কথাটা তার বিশ্বাস হলো না। আগে থেকে বিয়ে করবে তাদের না জানিয়ে এটা তো অসম্ভব। তিনিও পাল্টা কিছু কথা বললেন, তবে যতটা সম্ভব নমনীয়তা দেখাবার চেষ্টা করলেন। আপনাদের ছেলে নিজের মুখে বলেছে, সৌমি স্বীকার করেছে সাফাইদের কাছে। এরপর আর কিছু বলার ছিল না তাদের, তবে বাকিরা শুনে বললেন, হয়তো বিয়ে ভাঙতে এটা বলেছে ওরা। সাইমন ফিরুক, ওর মুখ থেকেই শুনবো আমরা। এর মধ্যে মাহিদ চলে এলো। বাড়ির থমথমে পরিস্থিতি দেখে বিশ্রাম ভুলে সব শুনলো। কিছুক্ষণ পরে বাড়িতে ফিরল মৃদুলা আর রিদিতা। ওদের পিছু নিয়ে প্রবেশ করলো সাইমন আর সৌমি। ওরা শক্ত করে পরস্পরের হাত ধরে আছে। ইশতিয়াক জিজ্ঞাসা করলেন, তোরা বিয়ে করেছিস? চারজন মুখ চাওয়াচাই করলো। তারা কি করে জানলেন? নিশ্চয়ই সকালে যাকে বলা হয়েছে তার মাধ্যমে খবরটা এখানে চলে এসেছে। মাথা উপর নিচ করে সায় দিল। ইশতিয়াক উঠে গিয়ে সাইমনকে চড় মারলেন। এরপর ক্রুদ্ধ গলায় বললেন, আমি মরে গেছি? আমরা কিছু চাপিয়ে দিয়েছি কখনো? কেন বলিসনি আগে? শাহানা মুখে আঁচল চাপা দিয়ে কান্না থামাতে চেষ্টা করছেন। বাবা, আমরা আজই বিয়ে। তুই আমাকে আজ অন্তত হতাশ করলি। বলেই পিছিয়ে গেলেন ইশতিয়াক। ছায়া মাথায় হাত দিয়ে বসে রইলেন আধমুখে। তোমাদের কথা পরে শুনবো, আগে আমরা নিজেরা কথা বলে নিই। মৃদুলা ঘড়ি দেখলো দুপুর 2টো পেরিয়েছে। আজ 2:30টার দিকে নদীর ধারে পান্থর আসার কথা চিঠিতে লিখেছে। বাড়ির এই পরিস্থিতি সে কিছুতে বেরোতে পারবে না। টেলিফোনে যোগাযোগের ব্যবস্থা নেই। ছেলেটা ভুল বুঝবে না তোকে? মাহির সাইমন আর সৌমিকে নিজের ঘরে ডাকলো। বড়রা অনেকক্ষণ থেকে কি কথা বলছে ওরা কেউ জানে না, কিন্তু একটা ব্যবস্থা তো করতে হবে সমাধানের জন্য। পান্থ অনেকক্ষণ অপেক্ষা করলো নদীর ধারে দাঁড়িয়ে। চমৎকার বাতাস, এখানে ভীষণ ভালো লাগছিল ওর। ভেবে রেখেছিল আজ সে নিজের ভাগ্য বিড়ম্বনার কথা, যাতনার গল্প মৃদুলাকে জানাবে। গধূলি লালচে আলোটা এত ভালো লাগছিল, মন কেমন করা ভালো লাগা ওকে আচ্ছন্ন করে রেখেছিল। বিশ্ব চরাচরে যখন সন্ধ্যা নামলো, পান্থর মনে হলো যেন শুধু প্রকৃতি নয়, হৃদয়েও একরাশ অন্ধকারে ছেয়ে গেল। গধূলি সোনাঝরা বিকেলটা কেমন একরাশ বিবর্ণ রাত্রি হয়ে ওর হৃদয় জুড়ে নেমে এলো। মৃদুলা এলো না কেন? মনকে সান্ত্বনা দিতে ভাবতে চাইল নিশ্চয়ই কোনো কাজে আটকে গেছে। অসুখ করেনি তো? তবুও মস্তিষ্কের কথা হৃদয় কেন শুনতে চায় না? কেন একখণ্ড মন খারাপের কৃষ্ণ গহ্বর হৃদয় এই চরাচর আচ্ছন্ন করতে চায়? বাড়িতে যে গুরুতর একটা কিছু হয়েছে এটা আন্দাজ করতে পারলেও কি হয়েছে তা কিছুতে বোধগম্য হচ্ছে না। সিমি আর ইমির ওরা কোচিং থেকে ফিরে দেখছে বড়রা একবার নিজেদের ঘরে রুদ্ধদ্বার বৈঠক করছে, আবার দাদুর ঘরে গেল। ওদিকে মাহির সাইমন মৃদুলারও ওদের আলোচনায় নিচ্ছে না। ওরা তো বড় হয়েছে, এখনো দুধ ভাত কেন মনে করছে এরা। দূর। কিছুক্ষণ পরে ময়নার মা খাবার দিল ওদের। সিমি জিজ্ঞাসা করলো, কি হচ্ছে খালা? এই বাড়ির ভূমিকম্প হয়েছে। ভূমিকম্প শুধু এই বাড়িতে হয় কি করে? এই ভূমিকম্প হেই ভূমিকম্প না গো আম্মাজান, ওই যে সাইমন মামা আর সৌমি খালা বিয়া কইরা ফালাইছে। সিমি ইমি সমস্যারে বিস্মিত চিৎকার করে উঠল। জন্ম মৃত্যু আর বিয়া আল্লাহর হাতে, আল্লাহ মিলাইছে। কই আলহামদুলিল্লাহ কইব, তা না কইরে এত দেন দরবারের কি আছে? আরও কতক্ষণ গজগজ করলো ময়নার মা। সিমি ইমি হাই ফাইভ করলো। হুররে বলে
একটা আনন্দ চিৎকার এই মুহূর্তে না করতে পারলে যে ভাতগুলো খাচ্ছে তা হজম হবে না। কিন্তু বাড়ির অবস্থা চিন্তা করে বিরত থাকলেও কি যে খুশি ওরা। নবদম্পতির জন্য কিছু তো করা উচিত, ওদের ছোট্ট একটা উপহার। দুই বোন নেমে পড়ল কি করা যায় তার গবেষণায়। সাইমনের ঘরে অনেকক্ষণ থেকে বসে আছে মাহির, হৃদিতা, মৃদুলা আর ঘটন অঘটনের দুই মূল হোতা সাইমন আর সৌমি। তোরা এত সহজ একটা জিনিস এমন জটিল করলি কি করে? আরে আশ্চর্য তো, সবকিছু কি তোর তৈরি করা ছক মেনে চলবে? সাইমন মাহিরের প্রশ্নে বিরক্ত হয়ে পাল্টা প্রশ্ন করলো। তুই চুপ কর তো সৌমি, তোকে আমি অত্যন্ত বুদ্ধিমতী ভেবেছিলাম। এবারও সাইমন কথা বলল। কি করা যায় সেটা বল, কি হতে পারতো? সেসব কথা তুলে লাভ আছে এখন? এভাবে মেজাজ দেখিয়ে লাভ হবে না, সবাইকে ম্যানেজ করতে হবে। সেটা কি করে? ভাবতে হবে। আমি একবার বাবার সাথে কথা বলবো। সাইমনের তখন বলা বাবার কথাটা মাথায় গেঁথে গেছে। তুই আজ আমাকে প্রচণ্ড হতাশ করলি সাইমন। একজন বাবা কতটা নিরাশ হলে সন্তানকে এমন কথা বলে। সে হম্বিতম্বি করে, হুল্লোড় করে, বাড়ি মাতিয়ে রাখে। এনজিওর কাজ ছাড়া আর কখনো সিরিয়াস হয় না। এসবেও সে সবসময় প্রশ্রয় পেয়ে এসেছে সবার কাছ থেকে। বাবার চোখে ছেলেকে নিয়ে গর্ব দেখেছে সব সময়। আরেকটা কাজ সে অত্যন্ত নিষ্ঠার সাথে করেছে, খুব সঙ্গোপনে সৌমিকে ভালোবেসে এসেছে। তাকে পেতে গিয়ে কেমন শ্রদ্ধা আর প্রেমে সংঘর্ষ লেগে গেছে। সৌমির দিকে একবার তাকালো সাইমন, এমন গিল্টি ফিলিং নিশ্চয়ই সৌমির মধ্যেও কাজ করছে। ছায়াফুপু তো ওর সাথে কথাও বলেননি। সাইমন আলতো করে সৌমির হাতে আলতো চাপ দিল, তাতে মিশে রইল ভরসা হয়ে পাশে থাকার অঙ্গীকার। এই হাতটা আজ থেকে সাইমনের, যাকে আর লুকিয়ে লুকিয়ে ভালোবাসতে হবে না। হয়তো পরিস্থিতি অনুকূলে নেই, হয়তো কেউ আনন্দ নেই, ওদের স্বাগত জানায়নি, তবুও এই যে পরস্পরকে ওরা পেল আর হারিয়ে যাবার ভয় নেই, বুকে আশঙ্কার টালমাটাল নেই। এই বা কম কিসে? আমি খোঁজ নিয়ে আসি বলে মাহির ঘর থেকে বেরিয়ে গেল। ফিরে এসে বলল, ওরা সবাই বাইরে গেছে, কোথায় গেছে জানি না। মনে হয় আমাদের বাড়িতে। হৃদিতা মাহিরকে ইশারায় বোঝালো ওর কিছু কথা আছে একান্তে। মাহির আর হৃদিতা বেরিয়ে নিজেদের ঘরে গেল। বলো হৃদিতা। আজ তাদের খুব বিশেষ একটা দিন। সারা জীবন আজকের দিনটা ওদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। তখন এই ঘটনাগুলোও মনে পড়বে, ভালো লাগবে সেটা। মাহিরও কথাটা ভেবেছে, তবে হৃদিতার কাছ থেকে এমন একটা কথা ওর জন্য অপ্রত্যাশিত ছিল। নিজের ভাবনা প্রকাশ না করে সে বলল, তুমি ঠিকই বলেছ, সবাই এখন হোক দুদিন পরে হোক ঠিকই সবটা মেনে নেবে। এখন শখ পেয়েছে বলে এমন মনে হচ্ছে। কিন্তু 2 দিন পরে তো ওদের বিয়ের দিন হবে না। বিয়ের দিন হিসেবে আজকের তারিখটাই থাকবে। দিন চলে গেলে তো আর ফিরে আসে না। হৃদিতার গলায় আক্ষেপের সুর। সেটা মাহিরের অগোচর রইল না। নিজেদের বিয়ের দিনটা মনে পড়ল। মেয়েটাকে হাঁটতে শেখার আগে কেমন দৌড়াতে বাধ্য হয়েছিল। তোমার কোনো আক্ষেপ আছে হৃদিতা? ইদানিং আক্ষেপ হয়। সানাই বাজিয়ে ঢাকঢোল পিটিয়ে এলাহি আয়োজনে আমার বিয়েটা হয়নি তো। এখানে যেদিন আয়োজন করা হয়েছিল সেই দিনও। বাক্যটা শেষ করলো না হৃদিতা, করতে পারল না, তবু মাহির অব্যক্ত কথাটা বুঝে নিল। হৃদিতার হাত ধরে ভীষণ নরম গলায় বলল, এটার জন্য মন খারাপ করতে নেই হৃদিতা। ভালোবাসার মৌসুম চলছে আমাদের জীবনে। বিষাদী দৈত্য দানবের আমন্ত্রণ জানাতে নেই। মন খুলে ভালোবাসা উপভোগ করো। করছি তো, তবু নিজের আক্ষেপ থেকে যায়। জানি দিনটা স্পেশাল। ওরা যেন স্পেশাল ফিল করে সেই ব্যবস্থা আমি করেছি। অবশ্য আমি কতক্ষণ আগে থেকে ভাবছিলাম বিষয়টা নিয়ে। মৃদুকেও আমি বলে রেখেছি। থ্যাংক ইউ। মৃদু হেসে বলল হৃদিতা। মাহির বেরুবার আগে হৃদিতার হাত ধরে চোখের দিকে তাকিয়ে প্রায় ফিসফিসে গলায় বলল, আমার পুচকে বউ বড় হয়ে যাচ্ছে। হৃদিতা সলজ্জ হতে গিয়েও সামলে নিল। এরপর ফোরন কাটল। আর তুমি বুড়ো হচ্ছ। বলেই দ্রুত পায়ে বেরিয়ে সাইমনের ঘরে চলে গেল সে। সৌমিদের বাড়িতে আনন্দবাড়ির বয়োজ্যেষ্ঠ সদস্যরা একত্রিত হয়েছে। কিছুক্ষণের মধ্যে ও চাচারাও এসে উপস্থিত হলেন। প্রথমে হম্বিতম্বি করলেন, এরপর ছায়াকে বললেন, আমাদের ভাইজির ভালো চেয়েছিলাম, যোগ্য পাত্র জোগাড় করেছিলাম, কিন্তু তোমরা তো আমাদের আপন ভাবো না। কি করলো সৌমি? গোপনে বিয়ে করেছে, আমাদের সম্মান নষ্ট করেছে। আমাদেরও মেয়ে আছে, এসব শুনলে আমাদেরও বদনাম হবে না? উপকার করতে চাওয়ার ভালো প্রতিদান দিলা। আজকের পর থেকে তোমরা যা খুশি করো, আমরা দেখতেও আসবো না। আজ থেকে আমরা কেউ না তোমাদের। এই উপসংহার টেনে তারা বেরিয়ে গেলেন।
কোনো আলোচনায় ইচ্ছুক নন তারা। ঘর জুড়ে নিশ্চিম নীরবতা নেমে এলো। যা হয়েছে ভালো হয়নি, আবার অস্বীকারও করা যায় না। তারা পড়েছেন উভয় সংকটে। সাইমন ও সৌমি দাদুর ঘরে এসেছেন। তিনি ওদের ইশারায় কাছে ডাকলেন। দিন দিন তার শরীরের অবনতি হচ্ছে আরও। সাইমন মেঝেতে হাঁটু গেড়ে দাদুর মাথার কাছে বসলো। সৌমি বসলো বিছানার পাশের চেয়ারে। সাইমন ইমতিয়াজউদ্দিন সাহেবের হাত ধরে বলল, দাদু, তুমিও রাগ করে থাকবে আমাদের উপরে? দোয়া করে দেবে না আমাদের? তোদের কি মনে হয় যা করেছিস ঠিক করেছিস? সাইমন একবার সৌমির দিকে তাকালো, এরপর বলল, সময়টা ভুল, যেভাবে কাজটা করেছি সেটাও ভুল, তবে বিয়েটা ভুল নয়। দাদু প্রশ্রয়ের হাসি হাসলেন। একটা ভুল করে ফেলে সেটা যে ভুল, এই উপলব্ধিটা অনেক বড় দাদু ভাই, যেটা তোদের হয়েছে। আবার একসাথে নতুন এই সম্পর্কের প্রতি যে শ্রদ্ধাও রাখতে পারলি, এর জন্য আমি তোদের ক্ষমা করলাম। আর নাতিকেও দেখে রাখবি কিন্তু। এখন ও একাই তোমার নাতনি, আমি কেউ না। হিংসুটে। সৌমি ফোরন কাটলো অস্ফুট স্বরে। দাদু শুনতে না পেলেও সাইমন ঠিকই শুনতে পেল। সমী লক্ষ্মী মেয়ে, তুই পাজি, তাই তোকেই উপদেশ দিলাম। আমি জানি ও তোকে ভালোই রাখবে, তাও বলি সারা জীবন এই সম্পর্কের সম্মান ধরে রাখবি তোরা। কখনো যেন মনে না হয় ঝোঁকের মাথায় করে ফেলা কোনো ভুল। মনে থাকবে নানু। রিদিতাকে ডাকলেন তিনি। এসে বললেন, ওই কাঠের আলমারির ড্রেসারের দেখ, একটা বক্স আছে, নিয়ে আয় তো দাদু। সে এলে বললেন, চাবি কোথাও সেটাও বললেন। রিদিতা বাক্সটা হাতে নিয়ে চিনতে পারল। বিয়ের দিন এই গয়নার বাক্স থেকে চেন দিয়ে ওকে বরণ করে নিয়েছিলেন তিনি নিজে একটা চেন বের করে সৌমিকে কাছে ডেকে বললেন, তোর নানি ছিল আমার কাছে আমানত রেখে চলে গেছে। আমি তার পক্ষ থেকে গুরুর দায়িত্ব পালন করছি। অনেক অনেক সুখিয়া তোরা, পৃথিবীর সমস্ত সুখ তোদের হোক। সাইমন সৌমি বেরিয়ে গেলে রিদিতার গয়নার বাক্স জায়গার মতো রেখে এসে দাদুকে প্রশ্ন করলো, দাদু এত বড় একটা কাজ আমায় দিয়ে করালেন? তুই তো এই বাড়ির বউ রে, তোরও বাড়ি এটা। আমি মানুষগুলোকে ভালোবেসে শাসনে আগলে রাখার দায়িত্ব কিন্তু কয়দিন পরে তোরার উপরেই পড়বি। মৃদু হেসে বললেন দাদু। হঠাৎ করে রিদিতার মনে হলো সে সত্যি সত্যি অনেক বড় হয়ে গেছে। সহসা মনে হলো সে এখনই এই দায়িত্বটা ওর কাঁধে এসে পড়েছে। নিজের কাজ শক্ত করে প্রস্তুত করতে আরো বহুদিন। সে এখনকার আগলে রাখার দায়িত্ব সামলানো চমৎকার মানুষগুলো সান্নিধ্য চায়। সাইমনরা বেরিয়ে আসতেই ওদের দুজনার কানের কাছে ফটাস করে শব্দ হলো একটা। কানে তালা লেগে যাবার জোগাড়। তাকিয়ে দেখলো সিমি আর ইমি। কংগ্রাচুলেশন ডিয়ার সাইমন ভাইয়া অ্যান্ড সৌমি আপু। মাহির আর মৃদুলা এসে হাততালি দিয়ে বিচ্ছু মেয়ে দুটোকে উৎসাহ দিচ্ছে। মৃদুলা সৌমির হাত ধরে বলল, আমার একটা লাল শাড়ি আছে, কখনো পরিনি, ভাঁজও খুলিনি, পরবে চলো। ভাবি তুমি এসো। এত অল্প সময় কিছু ম্যানেজ করা যায়নি। তুই তোর একটা পাঞ্জাবি পরে আয়, আমার পাগড়িটা ধার দিচ্ছি। সবাই আসার আগেই অল্পর মধ্যে শেষ করতে হবে। মাহির কথাটা বলে সাইমন আর সৌমির মুখে মিষ্টি তুলে দিল। শুভ দিনে মিষ্টি মুখ হোক। সে বাইরে গিয়ে মিষ্টি নিয়ে এসেছে। ফিরে এসে দেখে বাগানের অর্ধেকের বেশি ফুল ইমি তুলে ফেলেছে। কেন ছিঁড়েছে বুঝতে পেরে মাফ করে দিয়েছে। সাইমন প্রচণ্ড আবেগে মাহিরকে জড়িয়ে ধরলো। কয়েক ফোঁটা পানিও গড়ালো চোখ থেকে। এত আবেগ কোত্থেকে আসছে হঠাৎ? বিবর্ণ অথচ আনন্দের অথচ বিষাদের একটা দিন, কেমন অন্যরকম। ভাই বোনরা কেমন করে যেন এমন একটা বিষাদময় দিনের ক্যানভাসে ছোপ ছোপ রং ছুঁয়ে দিল। মিষ্টি স্নেহ ভালোবাসাময় তুলির আঁচড়ে। রাতে শুয়ে মৃদুলার মনে হলো কি একটা দিন গেল। ঘটন অঘটনের চূড়ান্ত। সৌমি কিছুতেই শাড়ি পরতে রাজি হয়নি, ওরাও আর জোর করেনি। তবে দুজনার মন ভালো করার চেষ্টা করে গেছে। কখনো সফল হয়েছে, আবার কখনো বিফল। ওর পাশেই শুয়েছে সৌমি, এখনো কাঁদছে ফুপিয়ে। সবাই বাইরে থেকে ফিরেছে অনেক রাতে। ওদের শুধু বলেছে, এখন অনেক রাত হয়ে গেছে, সকালে আলোচনা করব এটা নিয়ে। এরপর যার যার রুমে চলে গেছে সবাই। ওরাও আর কথা বাড়ায়নি।
সমস্ত দিন সাঙ্গ হতেই পান্থর মুখটা মনে পড়ল মৃদুলার। আশ্চর্য, সারাদিনের ব্যস্ততায় চিন্তায় একবারও মনে পড়েনি। এখন রাত নিস্তব্ধ হতেই তার মুখটা মানসপটে ভেসে উঠল। কি শিশুসুলভ হাস্যোজ্জ্বল মুখ, এক পৃথিবী সরলতা মুখ জুড়ে। আমোদে মানুষ হলেও ভেতর থেকে অন্য এক চেহারা উকি দিয়ে যায়। কতটা বিষাদ লুকিয়ে রেখেছে ছেলেটা হাসি মুখে ছদ্মবেশে। মৃদুলা উঠে বসলো। সৌমি এখনো জেগে আছে, তাই টেবিল থেকে কাগজ কলম নিয়ে পেরিয়ে এলো বারান্দায়। দরজা টেনে দিয়ে লাইট জ্বেলে চিঠিতে লিখতে বসলো পান্থকে। সকাল না হলে পোস্ট করতে পারবে না সে জানে, তবুও কি এক অমুক টান ওকে এখনই লিখতে বাধ্য করলো। মনে হলো চিঠিটা ওকে এখনই লিখতে হবে। জানি আপনি এসেছিলেন আজ, কখনো মিস করেন না, কিন্তু আমি যেতে পারিনি। তবে ইচ্ছে করে নয়, বড্ড অপারগ হয়ে। সামনের সপ্তাহে আবার আসবেন, আমি আপনার সমস্ত কথা শুনবো। অনর্গল যেসব মজা করে অর্থহীন কথা বলেন তাও শুনবো, সাথে আপনার একান্ত গোপন বিষাদের গল্পগুলো যা কাউকে কোনো দিন বলতে পারেননি। আমাকে মন খুলে বলবেন তো? বন্ধু হিসেবে কতটা কাছের ভাবেন জানতে পারবো। তবে ভালো থাকবেন। ইতি, মৃদুলা। কত কি লিখতে ইচ্ছে করছিল, কিন্তু নিজেকে সংযত করলো। এখনই এসব কথা বলা যায় না। সাইমন ছাদে এসেছে, ঘরে দম বন্ধ লাগছিল। ভালোবাসায় এত যাতনা কেন? আগে না পাওয়ার ছিল, এখন পেয়েও পড়ছে। কিন্তু এছাড়া আর কি উপায় ছিল সৌমিকে পাবার? তখন হুট করে বিয়ের সিদ্ধান্ত না নিলে যদি হারিয়ে ফেলতো চিরতরে। তুই আজ আমাকে ভীষণ হতাশ করলি সাইমন। বাবার বলা এই একটা কথা ওকে দগ্ধে মারছে। মনে মনে প্রতিজ্ঞা করলো, বাবা, তুমি দেখো আমি আর কখনো তোমাকে হতাশ করব না। মায়ের আঁচল চেপে কান্না রুখে দেবার প্রচেষ্টারত অসহায় মুখের কাছেও একটা প্রতিজ্ঞা করলো। আরেকটা প্রতিজ্ঞা করলো সৌমির প্রতি। মা, আমার জন্য তোমার চোখে আর কোনোদিন জল আসতে দেব না, তুমি দেখে নিও। প্রতিজ্ঞা করলো সৌমির প্রতি। কিছু খামখেয়ালি ভুল আর কিছু সময়ে না বলার আক্ষেপ আমাদের যেখানে এনে দাঁড় করিয়েছে, এমন ভুল আমরা আর কখনো করব না। সব দায় আমি মাথা পেতে নিয়ে তোকে সুখী করব। আমরা একসাথে খুব সুখে থাকব। ওদের আজকের দিনটা যেমনই কাটুক, এই যে পৃথিবী প্লাবী জ্যোৎস্না আকাশ জুড়ে, জ্যোৎস্না ওদের জীবন আলোকিত করবে খুব তাড়াতাড়ি। কখনো গ্রহণ লাগতে দেবে না সাইমন। তবে এত কিছুর মধ্যে ভাই বোনদের যে পাগুলে ভালোবাসাটা পেল, তাদের জন্য একবার ওর সমস্ত হৃদয় তাদের জন্য প্রগাঢ় ভালোবাসায় টইটুম্বুর হয়ে উঠল। পান্থ আর চিঠি লিখেনি, ডায়েরি লিখতে বসলো। মৃদুলা, তুমি কেন এলে না আজ? আমার জীবনে স্বপ্নভঙ্গের এত এত ক্ষত আছে যে বহুদিন আমি নতুন কোনো স্বপ্ন দেখতে ভয় পেতাম। তোমাকে নিয়ে আবারও একটা স্বপ্নের পৃথিবী সাজিয়েছি প্রবল দুঃসাহে। মন কেন মস্তিষ্কের বারণ শোনে না বলতে পারো? তুমি যদি আর আমার ডাকে নাও সাড়া দাও, আমি তবুও বর্ষার অপেক্ষায় থাকব, বর্ষার কদম ফুলের অপেক্ষায় থাকব। এরা ঋতুচক্রের নিয়ম মেনে ঠিকই আসবে। তোমাকে কথা দিয়েছিলাম, রাখতে হবে তো। তাই বর্ষার কোনো এক বৃষ্টিমুখর দিনে একগুচ্ছ কদম হাতে একবার তোমার সামনে গিয়ে দাঁড়াবো। আমাকে যদি গ্রহণ নাও করো, ফুলটা নিও প্লিজ। একটা ঋণ রয়ে গেছে যে তোমার কাছে, আমার শুধু একটা ফুলের নয়, অজস্র ঋণ। কিন্তু সেসব শোধ করবার মতো সাধ্য আমার নেই। দুর্লভ সেসব ঋণ, তুমিও দুর্লভ। আমার সাধ্য কেবল একটা বর্ষায় কদম গুচ্ছ। গ্রহণ করলেও আমি আবারও ঋণী হয়ে যাব, অন্য এক ঋণ। ভালো থেকো সবসময়। জেনে রেখো, আমি তোমার অপেক্ষায় আছি, চিরকাল থাকবো। এই পর্যন্ত লিখে থামলো পান্থ। মাটিতে দাঁড়িয়ে আকাশের চাঁদকে ছোঁয়া যায় কখনো? তবুও কেন অদম্য স্বাদ হয়? চাঁদ ছুঁতে না পারলেও তো চাঁদের আলো ওকে ছুঁয়ে যায়। সেভাবেই না হয় মৃদুলা ওই দূর থেকে ওকে আলো দিক, ছায়া দিক। সেই আলো ছায়ার পান্থ চিরিয়ে নিক, বেঁচে থাকার রসদ পাক। হৃদিতা মাথা মাহিরের বুকে, ঘুম নেই চোখে। কি এত ভাবছো হৃদিতা? সাইমন ভাই আর সৌমি আপুর কথা। কিছু জিনিস সময়ের হাতে ছেড়ে দিতে হয়। হঠাৎ করে এত বড় কাণ্ডে বাড়ির সবাই একটা ধাক্কা খেয়েছে, কিছুদিন পরে আপনা আপনি ঠিক হয়ে যাবে। তাই যেন হয়। মা একবার আমাকে কি বলেছিল জানো? জীবনকে সহজ করারও কিছু সূত্র আছে, আবার জটিল করারও। কিন্তু কোনটা যে সহজ আর কোনটা জটিল সেটা বুঝে নেওয়া একটু কঠিন। তবে একবার যদি সহজ করার সূত্রটা জেনে যাও, তখন সমীকরণ খুব সহজেই হয়ে যাবে। আবার সহজ সূত্রে সমাধান করতে গেলেও আবার কখনো কখনো এরর আসে। তখন ঘাবড়ে না গিয়ে আবার গোড়া থেকে ঠান্ডা মাথায় সূত্রটার প্রয়োগ করতে হয়। তাহলে এর হিসাবে আসা অল্প সময়ে জটিলতা মিলে গিয়ে সমাধান পর্যন্ত পৌঁছে যায়। তুমি জানো সূত্রটা? জানি বোধহয়। কি? মাথা তুলে কৌতূহলী হয়ে বলল হৃদিতা। মাহির মৃদু হেসে বলল, পজিটিভ
পরিস্থিতি যেমনই হোক, তুমি যদি ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখো, দেখবে জীবনটা খুব সহজ। যত নেগেটিভকে প্রশ্রয় দেবে, জীবন তত জিলাপির মতো পেঁচিয়ে যাবে। হৃদিতা হাসলো, এখন চিন্তা কিছুটা কমেছে। কতদিন পরে ফিরলে? 3 দিন মাত্র। 3 দিন? কিন্তু আমার কাছে মনে হলো বহুদিন। মিস করেছিলে আমাকে? সহসা উত্তর দিল না হৃদিতা। মাহির ওকে দৃঢ় আলিঙ্গনে আবদ্ধ করে নিচ্ছে, একটু সময় নিয়ে উত্তর দিল। ভীষণ। তুমি একটু মিস করনি আমায়? কি করে জানলে? মাত্র 3 দিন বলে যে, তাতেই বুঝতে পারলাম। মাহির হৃদিতার কানের কাছে ফিসফিস করে বলল, আমার কাছেও 3 দিন বহুদিন মনে হয়েছে ম্যাডাম। এরপর কোনো কাজ ছাড়া যাব, শুধু তুমি আর আমি। সাথে নিয়ে যাব আমাদের ভালোবাসা। মাহিরের বলায় কেমন মাদকতা মেশানো ভালোবাসায় বুধ হয়ে যেতে ইচ্ছা করে হৃদিতার। আনন্দবাড়ির পরিবেশ দুদিন থেকে বেশ থমথমে। সাইমন সৌমির হঠাৎ বিয়ে বেশ প্রভাবিত করেছে বাড়ির পরিবেশকে। বড়রা সাইমনের সাথে খুব ফর্মাল আচরণ করছেন, প্রয়োজন ছাড়া তেমন বাক্যালাপ করছেন না। সবচাইতে লক্ষণীয় বিষয় হলো ইস্তিয়াক সাহেব এবং শাহানা একটা কথাও বলেননি সাইমনের সাথে, তেমনি ছায়াও কথা বলেননি সৌমির সাথে। সাইমন কয়েকবার চেষ্টা করেছে কথা বলার, কিন্তু চেষ্টা ফলপ্রসূ হয়নি। হৃদিতাকে নিয়ে মাহির কলেজে যাচ্ছে, আজ ফর্ম পূরণ করে জমা দিতে যাচ্ছে। প্রয়োজনীয় কাজ শেষ করে ওরা কলেজে পুকুর ধারে হাঁটছিল পাশাপাশি। হঠাৎ করে হৃদিতা বলল, আমাদের হোটেলটা সামনেই, ক্লাস শেষ করে চলে যেতে পারবো। হৃদিতা চোখে মুখে স্বপ্ন চকচক করছিল। মাহিরের বড্ড ভালো লাগলো স্বপ্নালু দৃষ্টিতে তাকানো স্ত্রীকে। তুমি নিশ্চয়ই একটা বিশেষ ভাবনা থেকে মায়া ফুপুর দলে যোগ দিয়েছ। ভাবনাটা আমাকে বলা যাবে? ভরদুপুরের রুক্ষ একটা দিন, যদি গরম বিদায় নিচ্ছে, রাতে শীতের একটা ঘ্রাণ পাওয়া যায়। তবুও প্রকৃতিতে সূর্যের তেজ এখনো খুব একটা কমেনি। বিন্দু বিন্দু ঘাম জমেছে হৃদিতার কপালে। হাত দিয়ে মুছতে যেতেই মাহির পকেট থেকে নিজের রুমালটা এগিয়ে দিল। হৃদিতা সেটা বিনা দ্বিধায় নিয়ে মুছতে মুছতে বলল, মায়া ফুপুর ভাবনা আমায় ভীষণ উদ্বুদ্ধ করেছিল। আমি শুনেছি ফুপু ভীষণ মেধাবী ছিলেন। সংসারের জন্য পুরো সময় দিতে গিয়ে নিজের মেধাকে কাজে লাগাননি। যে সংসারের জন্য নিজেকে উজাড় করে দিয়েছেন, সেখানে কিছুই পাননি প্রতারণা ছাড়া। এখানে তোমরা সবাই আছো, কিন্তু ফুপুর মনে হয়েছে তিনি কারো উপরে ডিপেন্ড করবেন না। তার নিজের একটা পরিচয় তৈরি হবে, নিজের উপার্জন থাকবে, কথার পড়াশোনার দায়িত্ব তিনি নিজে নিতে চান। মেন্টালি তিনি তোমাদের সাপোর্ট চান, কিন্তু ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হতে চান, যাতে কথার বাবা বা বাইরের কেউ তার দিকে আঙুল তুলতে না পারে। যে বাপ ভাইদের ঘাড়ে চেপে সন্তান মানুষ করতে হয়েছে, কথা কেউ যেন কেউ করুণা দৃষ্টিতে না দেখে। মায়া ফুপুর এই ভাবনাটা আমাকে অনেক কিছু শিখিয়েছে। কথায় সামান্য বিরতি নিলেও হাঁটার গতি থামলো না ওদের। কয়েক কদম এগিয়ে আবারও বলতে শুরু করলো হৃদিতা, আমারও মনে হয়েছে আমি নিজের পায়ে দাঁড়াবো। আমি জানি তোমরা সবাই আমার সাথে আছো, যে কোনো সময় থাকবে। কথার বাবা তাদের সাথে যা করেছে, তুমি তা কোনোদিনই করবে না, এই বিশ্বাস আছে আমার। তবুও আমি চাই কারো সন্তান, কারো স্ত্রী, কারো মায়ের সাথে সাথে আরেকটা পরিচয় থাকুক, যা একান্তই আমার। মাহিরের স্ত্রী বলায় আমার কিন্তু আপত্তি নেই, আমি খুশিই হব। তবুও আমি হৃদিতা, আমারও নিজের নামেই একটা পরিচিতি হোক। কখনো কখনো কেউ আমাকে মাহিরের স্ত্রী বলার সাথে সাথে কেউ কখনো কখনো তোমাকেও হৃদিতার হাজবেন্ড হিসেবে চিনুক। তোমার আপত্তি থাকবে এতে? মাহির এতক্ষণ একটাও কথা বলেনি। এবার ট্রেডমার্ক চমৎকার মুচকি হাসি ছড়িয়ে পড়ল। একদমই আপত্তি নেই। তুমি আমার নামে পরিচিত হতে পারলে আমি কেন পারবো না? পরিপূরক তো এমনই হয়, তুমি আমার জন্য, আমি তোমার জন্য, সকল কিছুতে। হৃদিতা মৃদু হাসল। প্রথম প্রথম যখন বুঝতে পারছিলাম তোমার প্রতি আমার অনুভূতি বদলে যাচ্ছে, তখন নিজেকে ভীষণ অযোগ্য বলে মনে হতো তোমার পাশে দাঁড়াবার জন্য। নিজে অন্তত সামান্য যোগ্যতা হলেও অর্জন করতে চাইছিলাম, কিন্তু মায়া ফুপুর দৃষ্টিভঙ্গি আমাকে নতুন করে ভাবতে শেখালো। আমি বুঝলাম তুমি আমাকে ভালোবাসলে আমার জন্যই ভালোবাসবে। তোমার কাছে আমার নিজেকে প্রমাণ করতে হবে না। কতটুকু শুধরে নেব সেই সীমানাটা চিনি। আর ভয় কি? তুমি কি জানো হৃদিতা, তোমার ভীষণ স্বচ্ছ একটা মন আছে। তোমার সবচেয়ে বড় শক্তি কি সেটা কি তুমি জানো? তুমি ফেক নও। তোমার রাগ, ক্রোধ, কষ্ট, যন্ত্রণা, টানাপোড়েন, ভালোবাসা, আনন্দ সব কিছুতেই বড্ড প্রকাশ। তোমার বাহ্যিক সৌন্দর্য তো তাকালেই চোখে পড়ে। তোমার মনের সৌন্দর্য দিন দিন আমাকে মোহিত করছে। ভেতরটা আরো বহুগুণ সুন্দর তোমার হৃদিতা। সেটা তোমার মতো চমৎকার মনের একজন মানুষের সাথে আছি বলেই সম্ভব হয়েছে। চাইলেও কোনো কালো ছায়া আমার মনে ছাপ ফেলতে পারছে না। তোমার মনের আলো সেই এক কালোকে অদৃশ্য করে দিচ্ছে।
তোমার ইচ্ছে শক্তি না থাকলে কালো ছায়া ঠিকই আসন পেতে নিত। কথাটা বলে হাঁটার গতি স্লথ করলো মাহির। এরপর বলল, তোমার জন্য একটা সুসংবাদ আছে। কৌতূহলী হয়ে হৃদিতা জিজ্ঞাসা করলো, কি সুসংবাদ? স্যার আর আন্টি নেক্সট উইকে আসছে এখানে। কি সত্যি? বিস্মিত হয়ে বলল উচ্ছ্বসিত হৃদিতা। পরক্ষণে বলল, ওই আমাকে তো বললো না, কবে বলেছে? সকালে তুমি রেডি হচ্ছিলে তখন তো তোমার সাথে কথাও বলতে পারেনি স্যার। মাহির হৃদিতাকে হোটেলে পৌঁছে দিল। সেখানে মায়া ফুপু আছেন। এরপর চলে এলো বাবাদের অফিসে। মাহির এখানে সচরাচর আসে না, ওদের এনজিওর কাজ নিয়ে ব্যস্ত সময় কাটাতে হয়। আরমানের কেবিনে এলো প্রথমে, তিনি টিপ্পনি কাটলেন। আরে মাহির, পথ ভুল করে এলি। ছোট চাচা, কি যে বলো না। ঠিকই বলি, নিশ্চয়ই কোনো কাজ এসেছিস। এমনি এমনি তো আসিসনি, সেটা জানি। আসলে প্রয়োজনে এসেছি। তোমাদের তিনজনের সাথে আমার খুব গুরুত্বপূর্ণ কথা বলার আছে। তুই গিয়ে ভাইজানের কেবিনে বস, এই হিসেবটা চেক করে আসি। মাহির বাবার কেবিনে গেল। বৌমার ভর্তি হলো? ভর্তি নেক্সট উইকে, কাগজপত্র সাবমিট করে এলাম। যাক, ভালোই হয়েছে। তিনি পিয়নকে ডেকে চা আর সিঙ্গারা আনতে পাঠালেন। মাহির ছেলেবেলায় এখানে এলে সিঙ্গারা খাবার বায়না ধরত। ইফতেখার আর আরমান আসতে মাহির সরাসরি প্রসঙ্গে চলে গেল। তোমরা সাইমন আর সৌমির বিষয়টা নিয়ে কি ভাবলে? ভাববার তো কিছু নেই, যা ঘটার ওরা ঘটিয়ে ফেলেছে। আমাদের জন্য অপেক্ষা করেছে। মেজো চাচা, আমি জানি ওরা হুট করে যা করে ফেলেছে সেটা ঠিক করেনি, কিন্তু এখন এভাবে ঝুলিয়ে রাখাটা কি ভালো দেখায়? না, দেখায় না। অভিভাবক হিসেবে আমাদের কিছু দায়িত্ব আছে। এটাই আমি বলতে চাইছিলাম বাবা। দেখো, ওরাও কিন্তু অনুতপ্ত। পরিস্থিতির চাপে অনেক সময় অনেক কিছু করে ফেলে মানুষ। ওরাও কিছু ছেলে মানুষই করতে গিয়ে বিষয়টা জটিল করে ফেলেছে। আমি জানি তোমরা সবসময় যথেষ্ট বিবেচনা করে যে কোনো সিদ্ধান্ত নাও, এই আস্থা আমার আছে। কথাটা বলেই মাহির বেরিয়ে এলো। মায়া আর হৃদিতা হোটেলের কাজে তদারকি শেষ করে ফিরছিল। কাজের অগ্রগতি দেখে মনে হচ্ছে সামনের মাস থেকে চালু করতে পারবে। নাম কি হতে পারে সেটা নিয়ে আলোচনা চলছিল। হৃদিতা একটা নাম প্রস্তাব করলো। কথার নামে হলে কেমন হয়? কি দেয়া যায় বলতো? মায়া তুইতে নেমে এসেছেন। হৃদিতাও তুমি সম্বোধন করে মায়াকে। কথা জমুক চায়ের কাপে। ভালোই, তবে সময় আছে, আর একটু মডিফাই করা যেতে পারে। এর মধ্যে মায়ের চাইতে কিছুটা বেশি বয়সী একজন মহিলা ওদের পেছন থেকে ডাকলো, মায়া না? মায়া ঘুরে তাকিয়ে দেখলো লাবণী ওদের সাথে পড়তো। ম্যাট্রিক পরীক্ষার আগে বিয়ে হয়ে গেছিল, এরপর আর পড়াশোনা করেনি। হ্যাঁ, ভালো আছিস লাবণী? হ্যাঁ রে, ভালো। ইস, তোর বিষয়টা শুনলাম, খুব কষ্ট পেয়েছি জানিস। কোনোভাবেই সংসারটা ধরে রাখতে পারলি না। মায়া বড় করে শ্বাস টেনে নিজেকে শান্ত করলো। হৃদিতা কিছু বলতে যাচ্ছে, লোকে থামিয়ে দিয়ে শীতল অথচ অত্যন্ত দৃঢ় গলায় বলল, সব কিছু ধরে রাখার যোগ্য হয় না। আমি নিজে যা ছেড়ে এসেছি তার জন্য তুই কষ্ট পাবি না। আমার আসলে সহানুভূতির প্রয়োজন নেই। যদি ভেঙে পড়তাম তাহলে হয়তো দরকার হতো। মেরুদণ্ড সোজা রেখে যেহেতু চলাফেরা করছি, অযথা সহানুভূতির ভার বহন করার দরকার কি বল? আসি, ভালো থাকিস। বলে লাবণীকে কথা বলার সুযোগ না দিয়ে খুব মাপা চালে দৃঢ়ভঙ্গিতে হেঁটে এগিয়ে গেল মায়া। এদের সে এই কয়েকদিনে খুব ভালো মতো চিনে নিয়েছে। সহানুভূতির ছলে অন্যের দুর্বল জায়গায় আঘাত করাটা কিছু মানুষের অভ্যাস। হৃদিতা কিছুটা এগিয়ে এসে মায়াকে বলল, ওনাকে আরো কড়া করে বলার দরকার ছিল। কি দরকার? আমি যাই বলি এরা নিজের ভাবনা থেকে নড়বে না। শুধু শুধু নিজের এনার্জি অপ্রয়োজনে কেন খরচ করতে যাব? এখন আমাদের অনেক কাজ ভুলে গেলি। হৃদিতা সন্তুষ্ট হতে পারল না। ওর অভিব্যক্তি দেখে মায়া বলল, রিদি, আমি জীবনে ধাক্কা খেয়ে এরপর মানুষ চিনতে শিখেছি। এখন আমাকে কেউ আরেকবার ধাক্কা হয়তো দিতে পারবে, কিন্তু আমাকে জায়গা থেকে চলাতে পারবে না। আমার ভালো থাকার চাবি আমি কেবল নিজের হাতেই রাখতে চাই। বাইরের মানুষ আমার ভালো থাকাকে নিয়ন্ত্রণ করবে, এই সুযোগ আমি কাউকে দেব না। ওরা যা খুশি বলুক ভাবুক, তাতে আমার তো কিছু এসে যাচ্ছে না। আমি যেমন তেমনই আছি, তেমনই থাকবো। মায়ের কাছ থেকে হৃদিতা অদ্ভুত সঞ্জীবনী শক্তি পায় সবসময়। সে একসময় কতটা অপরিণত
ছিল রিয়াদের মতো একজন ভণ্ড মানুষের জন্য নিজের সমস্ত জীবন হাসি কান্না বিলিয়ে দিয়েছিল। এখন সেসব ভাবলেও গা গুলিয়ে যায়। লাবণী অবশ্য থেমে থাকে না। সে মায়ের নামে কিছু বাজে কথা নিজের গণ্ডির মধ্যে বলে বেড়ালো। যারা নিজের জীবন নিয়ে ব্যস্ত তারা এসব পাত্তা দিল না, কিন্তু কিছু মানুষ যারা নিজেদের জীবনের হতাশা দূর করতে অন্যের জীবন নিয়ে চর্চায় মগ্ন থাকে তাদের কাছে অনেক দিন থেকে এটা বেশ হট টপিক। আবার এমন কিছু মানুষ যারা সারা জীবন আনন্দবাড়ির উপরে আঙ্গুল তুলতে পারেনি, তবে তাদের সুনাম মন থেকে মেনেও নিতে পারেনি কখনো। তারা কিন্তু কথা বলার উপাদান পেয়ে গেল। এক মেয়ে অপহৃত হয়েছিল, একজন ডিভোর্সি, আবার শোনা যাচ্ছে 2 ছেলে নাকি পরিবারের অমতে বিয়ে করে ফেলেছে। তাহলে এত গর্ব কিসের? ওদের কাতারেই তো মানুষ এরা। ভিন্নতা কোথায়? যারা কোনোদিনও আনন্দবাড়ির এই সৌর্যের কাছে, আভিজাত্যের কাছে, সুনামের কাছাকাছি যেতে পারেনি, তারা এই পরিবারকে নিজেদের কাতারে ভেবে যেন এতদিনে শান্তিতে শ্বাস ফেলল। এটা অনুধাবন করলো না যে অপহরণ কিংবা ডিভোর্স 2 ক্ষেত্রে মেয়ে দুটো ভিকটিম ছিল। তারা নিজেদের জাজমেন্টেই আনন্দিত রইল। সাইমন রাতে খাবার ঘরে এলো। ইশতিয়াক তখন চেয়ারে হেলান দিয়ে দৈনিক পত্রিকায় চোখ বুলাচ্ছিলেন। পায়ের শব্দে সামনে তাকিয়ে ছেলেকে চোখে পড়ল তার। তিনি আবার চোখ নামালেন পত্রিকার পাতায়। সাইমন মেঝেতে হাঁটু গেড়ে বসে তার হাঁটুতে মাথা রাখলো। অস্ফুট স্বরে বলল, বাবা। সন্তানের কাতর গলায় তার হৃদয় আর্দ্র হলেও তা প্রকাশ করলেন না। বাবা, তোমার মনে আছে ছেলেবেলায় ছোট চাচার কাছে ভূতের গল্প শুনে তোমার বুকে মাথা গুজে দিতাম? মনে হতো তুমি আমাকে সব ভয় থেকে রক্ষা করবে। হতো তাই। তুমি কেমন করে যেন মন থেকে সমস্ত ভয় দূর করে দিতে, যে কোনো আবদার তুমি পূরণ করতে। যেবার মোটরসাইকেল চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করলাম, অপারেশনের পরে যখন জ্ঞান ফিরল, তোমার মুখ দেখে মনে হয়েছিল তুমি তো আছো। আমার সব ব্যথা এবার চলে যাবে। ক্লাসে ভালো রেজাল্টে, স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গেয়ে পুরস্কার পেলে কিংবা এনজিওর প্ল্যান নিয়ে তখন তোমার কাছে এসেছিলাম, গর্বে তোমার চোখ চকচক করেছিল। আমি অনুভব করেছিলাম তোমার সেই অভিব্যক্তি আমার সাহস কয়েক গুণ বাড়িয়ে দিত বাবা। মনে হতো আমি পৃথিবী জয় করতে পারবো। এটুকু বলে কিছুক্ষণ থামলো সাইমন। এরপর ঝাপসা দৃষ্টিতে একবার চোখ তুলে বাবার দিকে তাকিয়ে বলল, তোমার চোখে আমার জন্য হতাশা দেখাটা আমার বিশাল পরাজয় বাবা। আমি কথা দিচ্ছি আর কোনোদিন তোমার চোখে আমার জন্য হতাশা ভর করবে না। আরেকবার বিশ্বাস করতে পারবে না বাবা, তুমি আমার কাছে হতাশ হয়েছ। ছায়া ফুপু শ্বশুরবাড়িতে একটা খারাপ অবস্থায় পড়েছে, সরিতে কিছুই হবে না। তবু আমি মন থেকে তোমার কাছে মাপ চাইছি বাবা। যা শাস্তি দিতে চাও দাও, আমি মাথা পেতে নেব। শুধু আমাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিও না বাবা, প্লিজ। তুই দায়িত্ব নিতে পারবি? বিয়ে শুধু ঝোঁকের মাথায় করে ফেললাম হয়ে গেল এমন না, কিন্তু সারা জীবনের জন্য একটা দায়িত্ব এটা, প্রতিশ্রুতি রক্ষা করার, পাশে থাকার। তোমরা পাশে থাকলে আমি দায়িত্ব নিতে পারবো বাবা। সম্পর্কের মানেও বুঝতে হবে, জীবন খামখেয়ালি নয়, সময়ের সিদ্ধান্ত সময়ে নিতে হয়। এই কয়দিনে এটা হাড়ে হাড়ে বুঝেছি বাবা, আর কখনো ভুল হবে না। মনে রাখিস সব সময়। এখন তোমার মতামত দাও বাবা। মতামত বুঝিসনি? এত গবেট কিন্তু তোকে আমি কখনো মনে করিনি। গবেট বলছো কেন? এটা সত্যি, তোর মাকে বলেছি, ওদিকে না হলে কিন্তু আমি কিছু করব না। সাইমন হেসে ফেলল। ওর চোখ ভর্তি টলটলে অশ্রু, অথচ মুখে সদ্য মেঘ কেটে গিয়ে ঝলমলে রোদ্দুরের মতো এক টুকরো হাসি। কি যে বিচিত্র এক অভিব্যক্তি। ইশতিয়াক সাহেব ছেলেকে মন থেকে ক্ষমা করে দিলেন। পান্থ প্রতিদিন পোস্ট অফিসে গিয়ে একবার করে খোঁজ নিয়ে আসে ওর নামে কোনো চিঠি এলো কিনা। গত 3 দিন হতাশ হয়ে ফিরে এসেছে। আজ রাস্তায় ডাক পিয়ন নিজেই ওকে ডেকে হাতে 2টো চিঠি ধরিয়ে দিল। একটা ইন্টারভিউ কার্ড, অন্যটা সেই কাঙ্ক্ষিত চিঠিটা মৃদুলার। ওর কোনো আশা ছিল না চিঠি আসবে বলে, তবুও কেন যেন অপেক্ষা করত। মনে হতো যদি আসে, মনে হতো ওকে না পেয়ে চিঠিটা যদি ফেরত যায় কিংবা পোস্ট অফিসের হাজারো চিঠির ভিড়ে হারিয়ে যায়, সে রিস্ক নিতে চায় না। তবে খোলা রাস্তায় চিঠি খোলা যায় না। সে কিছু দূর হেঁটে একটা গাছের সাথে হেলান দিয়ে চিঠিটা খুলল। খুব ছোট্ট করে একটা চিঠি, কিন্তু সে পড়ল খুব ধীরে ধীরে। মৃদুলা ওকে সামনের সপ্তাহে লিখেছে। এই লাইনটাই কয়েকবার পড়ল। প্রায় পুরোপুরি আশা হারিয়ে ফেলার পরে নিভু নিভু আশার সলতে যেন আচমকা দপ করে জ্বলে উঠল। সমস্ত হৃদয় ঝলমলিয়ে উঠল মন ভালো করা আনন্দে। এই অনেক
মেয়েটা মুখ ফিরিয়ে নেয়নি। এটা যে কতটা স্বস্তির এটা বোঝার ক্ষমতা পান্থ ছাড়া পৃথিবীর আর কারণ নেই। মৃদুলার দিকে পান্থ কয়েক মুহূর্ত স্বপ্নাবিষ্ট দৃষ্টিতে তাকিয়ে রইল। এরপর দ্রুততার সাথে সরিয়ে নিল চোখ, সামনের নিস্তরঙ্গ নদীর দিকে দৃষ্টি ফেরালো। বর্ষা বিদায় নিয়েছে সেই কবে। নদী জলেও শীতের আগমনী বার্তা। অল্প জলের ভেতরে অবহেলায় পড়ে আছে একটা পরিত্যক্ত নৌকা। ভরা বর্ষায় নিশ্চয়ই এই নৌকার খুব কদর ছিল। সামনের কোনো বর্ষায় আবারও হয়তো এটাকে কেউ মেরামত করবে। ভাঙা নৌকা একজন দক্ষ বৈঠার হাতেই নিশ্চয়ই গতি ফিরে পাবে। এই নৌকার সাথে সহসা নিজের মিল খুঁজে পেল পান্থ। ওই এই জড় নৌকা আর এই পান্থ কি করে যেন মিলেমিশে একাকার হয়ে গেছে কোথাও। বর্ষা অপেক্ষা ওদের কেমন মিলিয়ে দিচ্ছে। আপনি কেমন আছেন পানহু? প্রতিবার মৃদুলা যখন পরম মমতা ঢেলে এই প্রশ্ন করে, পান্থর ভেতরে অদ্ভুত এক অনুরণ হয়। এখন খুব ভালো আছি। আপনি কেমন আছেন মৃদুলা? ভালো আছি। আজ আমার একটা ইন্টারভিউ ছিল। সে কি, তাহলে এখানে? ওকে থামিয়ে দিয়ে পান্থ বলল। ট্রেনটা মিস করলাম। মিথ্যে বলল পান্থ। কত কত ইন্টারভিউ তো দিল, শিখে চিচ্ছে না কোথাও। এটার পোস্ট খুব কম, তাই মনে হয়েছে আজকের দিনটা অর্থহীন। কসরত করে ইন্টারভিউ দিতে না গিয়ে ওর মতো কাটুক। নির্ভেজাল একটা আনন্দময় দিন পান্থের জীবনে আসেনি কোনোদিনও, অন্তত বোধ শক্তি অর্জন করার পর থেকে। একটা দিন থাকুক না নিজের ইচ্ছে ঘুরে বিস্তৃত আকাশে উড়বার। আজকের দিনটার নাম সে মনে মনে দিয়েছে ইচ্ছে দিন। দুপুরে খেয়েছেন? পান্থ খুব বেশি মিথ্যা কথা বলতে পারে না, হয়তো খুব সাধারণ নির্দোষ একটা মিথ্যা, তবুও ভেতরে খচখচ করে আজ একটা মিথ্যা বলা হয়ে গেছে। তাছাড়া মৃদুলার সঙ্গে মিথ্যা কথা সে বলতে চায় না। এই একটা মানুষ ওর জন্য ভাবে, সত্যিকারের ভাবনা। তার সামনে অন্তত এত অসত্য বলা ঘোরতর অন্যায় বলে মনে হলো। ফিরে গিয়ে খেয়ে নেব। মৃদুলা ওর ব্যাগ থেকে বড় একটা টিফিন বক্স বের করে পান্থর দিকে এগিয়ে দিল। আগে খেয়ে নিন, আজ সহজে ফিরতে পারবেন না। পান্থ খানিকটা অস্বস্তি বোধ করলো। এভাবে কারোর অনুগ্রহ পেতে এসে অভ্যস্ত নয়, তবুও ঢাকনা খুললো। একটায় পোলাও, অন্যটায় গরুর মাংস, আরেকটায় পায়েস। পায়েসটা আমি বানিয়েছি। বাসার সবাই খুব প্রশংসা করে আমার বানানো পায়েসের। আপনি কিন্তু নিরপেক্ষ থেকে মতামত দেবেন, কেমন? তাহলে তো পায়েসটাই আগে টেস্ট করা উচিত। ক্ষুধা পেলে পৃথিবী গদ্যময়। পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। লাইনগুলো ঠিক বললাম নাকি ভুল করলাম কবিতায়? আমার আবার ভুলভাল করা বদ অভ্যেস আছে কিনা? মৃদুলার মধ্যে অবশ্য কবিতার লাইন ঠিক না ভুল তা নিয়ে মতামত দেবার আগ্রহ দেখা গেল না। সে বলল, আপনি বলতে চাইছেন আমি খারাপ রাধি? ক্ষুধা পেটে খেলে সেটা দারুণ মনে হবে? খারাপ হবে সেটা তো বলিনি। আমি জানি আমার খুব ভালো লাগবে, তবে এখন খেলে এর টেস্ট কয়েক গুণ বেড়ে যাবে, সেটাই বলতে চাইলাম। মৃদুলা যুদ্ধংদেহী অবয়বে কাচুমাচু মুখে বলল পান্থ। ওর বলার ভঙ্গিতে হেসে ফেলল মৃদুলা। আপনি খেয়েছেন? হ্যাঁ, আমি খেয়ে বেরিয়েছি। একা একা খেতে কেমন আনিজি লাগছে। আমি সঙ্গ দিচ্ছি তো, আপনি খান, আমি আপনার পাশে বসলাম। পান্থ খেতে শুরু করলো। এমন একটা ছোট্ট সংসার যদি ওদের হতো কোনোদিন, যেই সংসার থাকবে ভালোবাসায় ভরপুর, যেখানে পান্থকে অবহেলায় ফেলে রাখা খাবার খেতে হবে না, যেখানে ওরা পাশাপাশি বসে একসাথে খাবে। কখনো খাবার গলায় আটকে গেলে নিজে উঠে গিয়ে গ্লাস ভর্তি করে পানি আনতে হবে না। মমতায় সাথে একটা হাত খুব যত্নে ওর দিকে পানি এগিয়ে দিবে। একসাথে রান্না করার সময় মৃদুলার সামনে চুলগুলো ব্যাঘাত ঘটাতে চাইলে সে পরম যত্নে চুলগুলো কানের পাশে গুজে দিবে। বিনিময়ে মিঠে রোদের মতো এক চিলতে হাসি উপহার হিসেবে পান্থর ঝুলিতে জমা হবে। খেতে খেতে কাঙ্ক্ষিত একটা সংসারের স্বপ্ন ডালপালা মেলে দিয়েছিল। খাবার শেষে মন থেকে পায়েসের প্রশংসা করলো পান্থ। মৃদুলা জিজ্ঞাসা করলো, আপনার হঠাৎ ঠিকানা বদলালেন কেন? বলবেন বলেছিলেন। পান্থ ওর শৈশব কৈশোরের অনাদরে বেড়ে ওঠা বঞ্চনাময় গল্পের ঝাঁপি খুলে দিল। ভীষণ মনোযোগ শ্রোতার ভূমিকায় তখন মৃদুলা। মাঝে মধ্যে নিজের ক্ষোভ উগরে দিচ্ছিল ছোট্ট পান্থর পরিবারের প্রতি। জানেন মৃদুলা, আমি কখনো কারোর কাছে আবদার করতে পারিনি। নিজের ইচ্ছেগুলো কখন যে মরে যাচ্ছিল ধীরে ধীরে টেরই পাইনি। ওরা হয়তো আমাকে বোকা ভেবেছিল কখনো যেহেতু অভিযোগ করি না তার মানে আমি কিছুই বুঝতে পারি না। কিন্তু আমি সব বুঝতাম। একটা ছোট শিশুও কিন্তু সত্যি সত্যিকে আদর করছে তা বুঝে নিতে পারে। আমি দেখতাম আমার খুব ভালো রেজাল্টেও কেউ উচ্ছ্বাস দেখায়নি। সামনাসামনি শুকনো দুটো অভিনন্দন বার্তা, কিন্তু সেসবে প্রাণ খুঁজে পেতাম না। আমার ভাইদের কেউ যদি কোনো কৃতিত্ব দেখাতো তখন আবার আনন্দ ছিল দেখার মতো। দুটোর পার্থক্য আমাকে পীড়া দিত খুব।
নিজেকে অপাঞ্জিত বলেও মনে হতো। কিন্তু যখন আমার বয়স কম, সেখানে তো অন্তত মাথার উপরে ছাদ ছিল। আমি কোথায় যেতাম, সহ্য করে নিতে শিখলাম। সহ্য করতে শেখার জার্নিটাও ভীষণ যন্ত্রণা, খুব কঠিন। যন্ত্রণা গিয়ে নিয়ে একসময় হাসতে শিখলাম। আমি পৃথিবী থেকে তো লুকোতে পারবো না, তাই যন্ত্রণাগুলোকে এই পৃথিবীর কাছ থেকে লুকিয়ে রাখতে শিখলাম। মৃদুলা সব শুনে স্তব্ধ হয়ে গেছে। সদা হাস্যোজ্জ্বল মজা করে কথা বলা হুটহাট ভুল লিরিকে বেসুরা গলায় গিয়ে ওঠা পান্থর ভেতরে যে কিছু শূন্যতা আছে, বিষাদের গল্প আছে, এটা কিভাবে যেন উপলব্ধি করেছিল। তবে সে গল্পটা যে এতটা করুণ, এটা আজ করতে পারেনি। একটু আগে ভীষণ তৃপ্তি করে খাবার খাওয়া পান্থের মুখটা ভেসে উঠল মৃদুলার চোখে। এক প্রগাঢ় মায়ায় আচ্ছন্ন হয়ে উঠল সমস্ত হৃদয়। আমার ভেতরটা পুরোপুরি শূন্য মৃদুলা, ভ্যাকুয়াম। কিছু দীর্ঘশ্বাসের সারি ছাড়া আমি কিছু সঞ্চয় করতে পারিনি জীবনে। পান্থ আবারও বলে উঠল, আমি সারা জীবন পরিবারের মানুষের কাছ থেকে যেই সব কাজের জন্য ভৎসনা পেয়েছি, শাস্তি পেয়েছি, আমাকে জানানো হয়েছে এসব শাস্তিযোগ্য কাজ। সেই একই কাজ বা তার চেয়েও ভয়াবহ কিছু করে ফেললেও আমার ছোট ভাইদের শাস্তি তো বহু দূরের বিষয়, নিষেধও করা হয়নি। আমি যদি শোধরাতে গিয়েছি, তিরস্কার পেয়েছি তাদের কাছ থেকেই, যারা আমাকে শাস্তি দিয়েছে, চোখে আঙ্গুল দিয়ে শিখিয়েছে এসব ভুল, অন্যায়। কথা বলতে বলতে এক তীব্র হতাশা গ্রাস করলো প্রান্তকে। বহুদিন চেপে রাখা দীর্ঘশ্বাসটুকু গোপন করলো না। যখন গহীন প্রকোষ্ঠের আগল খুলেছে, তখন পুরোপুরি খুলুক না হয়। লুকিয়ে থাকতে থাকে দীর্ঘশ্বাসগুলো নিশ্চয়ই ক্লান্ত, অবসন্ন ও হৃৎপিণ্ডের মতোই জীর্ণ। মুক্তির তৃষ্ণা তাদেরও আছে। আজ সে নিজের এতকালের বিশ্বস্ত অথচ গোপন সঙ্গী দীর্ঘশ্বাসগুলোকে মুক্তি দিতে চাইছে। ওরাও মুক্ত হোক, পান্থ মুক্ত হোক। মৃদুলা নিমগ্ন হয়ে শুনছিল। ওর অভিব্যক্তিতে সহানুভূতি নয়, সহমর্মিতা। যেন ওর পুড়ে ভস্ম হয়ে যাওয়া হৃদয়ের কতগুলো যন্ত্রণা মেয়েটা অনুভব করছে নিজের হৃদয় দিয়ে। একটু সময় নিয়ে অভিব্যক্তির পরিবর্তন হলো মৃদুলার। এক অদ্ভুত কাঠিন্য এসে ভিড়ল মুখায়ভাবে, স্বর ইস্পাত দৃঢ়। পৃথিবীর সবচাইতে বড় হিপোক্রেটেড কারা জানেন? প্রশ্ন করে উত্তরের অপেক্ষায় থাকলো না মৃদুলা, না থেমে বলতে লাগলো, কিছু কিছু মানুষ আছে যারা অন্যকে একটা দোষের সাজা দেবার জন্য কাঠগড়ায় তুলে ফেলে, প্রতিবাদে ফুঁসে ওঠে, ন্যায় বিচার চায়। অথচ সেই একই দোষ বা তার চাইতে ভয়াবহ কিছু যদি সে নিজেই করে, অথবা এমন কেউ যাদের প্রতি তারা বায়াসড, তখন দেখবেন তাদের মুখ থেকে সেই ন্যায় বিচারের বুলি আসবে না, উল্টো নানা রকম অজুহাতে সেসবের জাস্টিফিকেশন চলবে। তখন আর এসব অন্যায় বলে মনে হবে না। অন্যায়ের বিরুদ্ধে যদি আপনি সোচ্চার হয়েই থাকেন, সেটা খুবই ভালো একটা বিষয়। কিন্তু আপনার প্যারামিটারে মানুষ ভেদে যখন আপনার ন্যায়বোধের মাত্রা বদলে যাবে, সেটাকে আমি তাদের হিপোক্রেসি ছাড়া আর কিছুই বলতে পারবো না। সরি। পান্থকে কথা বলার সুযোগ না দিয়ে সামান্য বিরতি নিয়ে আবারও বলল মৃদুলা, নিজের পরিবার সম্পর্কে এসব শুনতে হয়তো আপনার ভালো লাগবে না, কিন্তু একটা কথা না বলে থাকতে পারছি না। আপনার পরিবারের মানুষগুলোকে যদি এত কিছুর পরও পরিবার বলে মনে করেন, তাহলে খারাপ লাগাটা স্বাভাবিক। তারা অত্যন্ত হিপোক্রেটেড। নিজেদের প্রেফারেন্স অনুযায়ী তাদের ন্যায়বোধ, শাস্তির বিধান বদলে গেছে। আপনি সহ্য করেছেন কি করে ভাবতে অসহ্য রাগ হচ্ছে। ডানা ভাঙা উঠতে পারে না, আমার দুটো ডানাই ভাঙা ছিল ওই ছাদটুকুর খাঁচা ছেড়ে, তাই মুক্ত হবার চেষ্টা করিনি তখন। এখন মনে হচ্ছে নতুন করে ডানা গজাচ্ছে। আমি পরিবার থেকে সবসময় ওড়ার জন্য ডানা পেয়েছি, এখন আর না উঠলেও চলবে। আপনি চাইলে আমার ডানা দুটো আপনাকে ধার দিতে পারি। নতুন করে আর ধার চাই না মৃদুলা, এমনিতেই এত ঋণ আপনার কাছে, দুটো ডানায় একসাথে উড়া যায় না। আমাকে দুমুঠো শান্তি দিতে পারবেন মৃদুলা, বনলতা সেনের মতো? আমি তো বনলতা সেন নই পানহ। পান্থ বলতে বলতে কখন যে অবচেতন এই কথাটা বলে ফেললো অনুধাবন করলো। আরো খানিক পরে মৃদুলার উত্তরে ভয় হলো যদি মুখ ফিরিয়ে নেয়। আমি মৃদুলা, আনন্দবাড়ির মেয়ে। আপনি পানহ, এক পথ ভোলা বিষাদে জর্জরিত পথিককে দুদণ্ড নয়, শুধু সারা জীবন ধরে সমস্ত হৃদয় শান্তিতে ভরে দিতে চাই। ওর আশঙ্কাকে উড়িয়ে দিয়ে মৃদুলা বলল কথাগুলো, সাথে জুড়ে দিল, তবে একটা শর্ত আছে। এমন প্রাপ্তির জন্য আমি সব শর্ত মানতে প্রস্তুত। শিওর তো? শর্ত কিন্তু খুব কঠিন হতে পারে। অমূল্য কিছু পাবার জন্য এতটুকু স্যাক্রিফাইস করলামই না হয়। মৃদুলা এবার সরাসরি পান্থর চোখের দিকে তাকালো, এরপর প্রগাঢ় মিষ্টি গলায় বলল,
নিজের সমস্ত শূন্যতা, বিষাদ, যন্ত্রণা বের করে দিন ভেতর থেকে। হৃদয়কে পুরোপুরি শূন্য করে ফেলুন। এরপর হৃদয়ের সমস্ত দ্বার খোলা রেখে অপেক্ষা করুন কিছুক্ষণ। আমার জন্য এক পৃথিবী আনন্দ আর দুটো পাখা নিয়ে আপনার হৃদয় পরিপূর্ণ করতে আমি আসছি। আপনার পুরো হৃদয়ের দখল আমাকে দেবেন তো পথিক? পান্থর গলা জড়িয়ে আসছে, চোখ ঝাপসা হয়ে আসছে। কি মুশকিল, ভীষণ বিশ্রী একটা বিষয়। এমন পাগল করা আনন্দের চোখে জল চলে আসে কখনো? মৃদুলা কি ভাববে ওকে? নিজেকে আটকাতে চাইছিল পান্থ। মৃদুলা মৃদু ফিসফিস করে বলল, এবার অন্তত নিজেকে আটকাবেন না প্লিজ। আজ কাঁদুন, ইচ্ছে মতো কাঁদুন। কান্নায় সব ব্যথাটা ধুয়ে মুছে যাক। এরপর সেখানে কেবল ভালোবাসা আর আনন্দের চাষাবাদ করব আমি। পান্থর মনে হলো স্বপ্ন দেখছে সে। প্রকারও ঘুমের ভেতরে দেখা অদ্ভুত সুন্দর একটা সুখ স্বপ্ন। যদি স্বপ্ন হয় তবে এমন মধুময় স্বপ্নে জীবন কেটে যাক, এই ঘুম কখনো না ভাঙুক। পান্থর ইচ্ছে দিন কেমন করে যেন ওর জীবনে সবচাইতে আনন্দময় একটা দিনে পরিণত হলো। জীবনের প্রথমবার পান্থ উপলব্ধি করলো জীবনটা আসলে সুন্দর, ভীষণ 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 সুন্দর। আমিনুল হক সাহেব এসেছেন আজ আনন্দ বাড়িতে। এটা তার মেয়ের শ্বশুর বাড়ি, পাশাপাশি তার অত্যন্ত স্নেহধন্য শিষ্যের বাড়ি। হৃদিতার মাও এসেছেন, প্রথমবার এসেছেন। মিষ্টি ফলমূলের পাশাপাশি বড় মাছ পর্যন্ত বাজার করে এনেছেন। হৃদিতা কেমন প্রজাপতির মতো এখান থেকে ওখানে যাচ্ছে, সবার সাথে মিশছে। সবাই ওকে যেভাবে ভালোবাসছে সবটা প্রত্যক্ষ করে তার সমস্ত চিন্তা মিলিয়ে গেল। মেয়েটা ভালো আছে, সত্যিকার অর্থেই ভালো আছে, আনন্দে ঝলমল করছে। এক পৃথিবী ভালো লাগায় তার হৃদয় পরিপূর্ণ হয়ে গেল। ইমতিয়াজউদ্দিন সাহেবের সাথেও তার গল্প জমল দারুণ। তিনি আমিনুল হককে এক পর্যায়ে বললেন, ওদের বিয়েটা তো এখনো আয়োজন করা হয়নি। আমার আরেক নাতিও বিয়ে করেছে, ওদেরও আয়োজন করা হয়নি। যদি দুজনে একসাথে একটা আয়োজন করা যায় কেমন হয়? তিনি প্রথমে নিমরাজি হলেও ভদ্রলোকের যুক্তির কাছে হেরে গেলেন, সম্মতি জানালেন। এখনো কিছু চূড়ান্ত হয়নি, সবাই বসে আলোচনা করতে হবে। কোন সময়টায় বেশি আত্মীয় স্বজন আসতে পারবে সেটাও মাথায় রাখতে হবে। মাহি হৃদিতার বিয়ে হয়েছে 4.5 মাস, সাইমন সৌমিরও 6 দিন হলো। আয়োজনের আভাস পেয়ে আনন্দবাড়ি আরেকবার আনন্দে ঝলমলিয়ে উঠল। মৃদুলার অপহরণের সাথে জড়িতদের রায় না হয়ে আবারও শুনানির তারিখ পড়েছে। এর মধ্যে একদিন তদন্তকারী অফিসার মাহির আর সাইমনের সাথে দেখা করলেন। কিছু একটা সাসপিশাস বিষয় আছে। উপর মহলে কেউ দ্রুত রায় হয়ে যাক তার জন্য কলকাঠি নাড়ছে, তদবির করছে। সাইমন চিন্তিত গলায় বলল, কারা করছে? দেখো, আমরা চাইছি রাহক, ওরা শান্তি পাক, কিন্তু আমাদের বাইরে আর কি চাইতে পারে? এর একটাই উদ্দেশ্য হতে পারে, রায় হয়ে গেলে আসলে ইন্ধনদাতা আড়ালে চলে যেতে পারে নির্বিঘ্নে। মাহিরের কথায় একমত হলো সাইমন। যে স্বীকারোক্তি দিয়েছে সে যে আসল লোক নয়, এটা দিয়েই প্রমাণিত হয়। কে লোকটা? প্রভাবশালী লোক তিনি। দেখুন, নামটা কিন্তু আনঅফিসিয়ালি জানাচ্ছি, খুব কনফিডেন্সিয়াল বিষয়টা। আমি ন্যায়ের পক্ষে, তবে সরাসরি উপর মহলের বিরুদ্ধে যেতে পারি না, সেটা যতই অন্যায়ের হোক। তবে মুখ বুঝে একজন অপরাধীকে আড়াল করতে পারবো না। আপনি চিন্তা করবেন না, আপনার নাম কোথাও আসবে না। আপনি নামটা বলুন। মাহির নিশ্চয়তা দিল, সৈয়দ আকবর হোসেন। সৈয়দ আকবর হোসেন? ওনার সাথে এর সম্পর্ক কি? সাইমন বিস্মিত হলো। মৃদুলার বিষয়ে বিয়ের প্রস্তাব দেবার কথাটা ওরা জানে না। তারা লোকটাকে চেনে, কয়েকবার নির্বাচনে দাঁড়িয়ে জিততে পারেনি, তবে হাল ছাড়েনি। নির্বাচনে না জিতলেও ভীষণ প্রভাব লোকটার, অত্যন্ত অসৎ লোক। অনেক রকম অপকর্মের পেছনে তার নাম আছে শোনা যায়। তদন্তকর্তা চলে গেলে সাইমন আর মাহির আলোচনা করলো। চল সবার সাথে কথা বলে দেখি তারা কি বলে। মাহির প্রস্তাব দিল, সেটাই ভালো। বিষয়টা গুরুতর, তাছাড়া যা করার দ্রুত করতে হবে, নইলে একবার রায় হয়ে গেলে আসল কালপ্রিট ধরা অসম্ভব হয়ে যাবে। ওরা দুজন নিজেদের কাজে ফেলে বাবা চাচাদের সাথে কথা বলতে গেল তাদের অফিসে। আমি সেদিনই সন্দেহ করেছিলাম, যেচে পড়ে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিল তখনই। বিয়ের প্রস্তাব মানে? তারা সেদিনের ঘটনা খুলে বললেন সংক্ষেপে। আমরা সাসপেক্ট হিসেবে ওর আর ভাইয়ের ছেলের নামে মামলা করব। কারণ হিসেবে ওর উপযাচক হয়ে আসার বিষয়টা থাকবে। কিন্তু অফিসার তো জানিয়েছে প্রশাসনের ওপরে মদত আছে, এতে পুলিশকে পুরোপুরি ভরসা করা ঠিক হবে? আমার ফ্রেন্ড আছে এডিসি, ওর সাথে কথা বলি। তারা তাদের আইনজীবীকেও ডাকলেন। লম্বা সময় নিয়ে বৈঠক হলো। বর্তমান এমপি তাদের যথেষ্ট সম্মান করেন। কয়েকবার চেষ্টায় তারা অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হলো। তিনি আগামী পরশু সময় দেবেন।
পরের দিনই মামলা করা হলো। স্বভাবতই সাপের লেজে পা দেওয়া হয়ে গেল। তবে তাদের পরিবারের দিকে ঢিল ছুড়লে তারা বসে থাকবে কেন? সাধ্যের মধ্যে থাকা সকল ধরনের ব্যবস্থা তারা নিলেন। যেহেতু বর্তমান সময়ের ক্ষমতায় বসা একজনও তাদের সাথে আছে, তাই প্রশাসনও নড়ে চড়ে বসেছে। তদন্ত ঠিক পথে বইতে শুরু করলো। 2 সপ্তাহের মধ্যে আকবর হোসেনের ভাইপো ধরা পড়ল। সেই মূল হোতা, যাকে সবাই ভাই বলে সম্বোধন করছিল। সে চাচার নাম আনলো না। জবানবন্দিতে বলল, মৃদুলার প্রতি অনেক দিন ধরেই চোখ ছিল। কিছু বকাটে ছেলে প্রতিশোধ নিতে চাইলে সে তাতে ইন্ধন দিয়ে কিডন্যাপের প্ল্যান করে, অর্থের যোগান দেয়, সমস্ত পরিকল্পনাও। চাচা শুধু ওকে বাঁচানোর জন্য মামলাটা ঘুরিয়ে দিতে চাইছিল। ফাঁক গলে আকবর বেরিয়ে গেল, গা ঢাকাও দিয়েছে। অনেকের ধারণা মামলা হবার পরে তিনি দেশ ছেড়েছেন। আসল অপরাধী ধরা পড়ায় নিশ্চিন্ত হয়ে আনন্দবাড়িতে স্বস্তির নিঃশ্বাস পড়ল সকলের। ওরা এবার মনোযোগী হলো দুটো বিয়ের অনুষ্ঠানে। আহিরের দিনকাল ভালো যাচ্ছে না। স্নিগ্ধার সাথে প্রায় খটমট লাগছে। সে কিছুতেই বাগে আনতে পারছে না। ইদানিং আহাদের সাথে সখ্যতা হচ্ছে। এটাই রাগের কারণ তাহিরের। আজ সহ্য করতে না পেরে বলেই ফেলল, কয়জন লাগে তোমার চরিত্রহীন মহিলা? স্নিগ্ধা হিংস্র দৃষ্টিতে তাকালো তাহিরের দিকে। সেটা তুমি আমাকে উস্কাচ্ছিলে বলে তখন কি দেখেছিলে আমার মধ্যে? নিজের দোষ স্বীকার করতে নারাজ তাহির। অপ্রকৃতিস্থের মতো হাসলো স্নিগ্ধা, কেমন হিংস্র হাসি, চোখ দুটো জ্বলছে ক্রোধে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।